রাইটারের নাম কি? আরে মাস্টার, ওই যে মাস্টার বই যে এখানে মনে হয় মাস্টার দাদা। ওখানে নাই, এখানে। হ্যাঁ, যদি অন্য কোনো কিছু নাই শুরু। হুম। ভাইয়া চতুর্থ ব্যাচে ইয়ে দিয়ে দিন, হ্যাঁ? ওকে ওকে, নো প্রবলেম, যেটাই করেন। এদিকে দেখেন, এদিকে এদিকে। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কনসেপ্ট একাডেমির স্টুডিও থেকে। খুরশেদ আলম। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সাথে কি কোথায় থেকে যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা? বোর্ডের লেখা নিশ্চয় দেখা যাচ্ছে, যেহেতু লাইভে এসেছি সুতরাং দেখা যাবে, স্বাভাবিক। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার একটু জানাবেন, আর কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এটি জানাবেন। পাশাপাশি ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, ঠিক আছে? অবশ্যই পছন্দের মানুষগুলো থেকে আমরা এই আশ্বাস বা এই দাবিটুকু রাখতেই পারি, বা আমাদের প্রত্যাশার জায়গায় এইটুকু থাকতেই পারে। তো যাই হোক, অনেকে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা রাখছি আপনারা অনেক অনেক ভালো আছেন। ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? আজকে দেখেন, গতদিন আমি ক্লাস নিয়েছিলাম চর্যাপদ না, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। যুগ বিভাগে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে আমরা যে 650 থেকে 1200, 1200 থেকে 1800, 1201 থেকে 1800 বা 1801 থেকে বর্তমান, আমরা তো এই বিভাজনটুকুই জানি, কিন্তু এর ভিতরে যে অনেক তথ্য আছে, এর ভিতরে যে অনেক ইনফরমেশন আছে, আপনাকে আটকাতে পারে বা বাধাতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। সে ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা থাকছে চর্যাপদ থেকে। চর্যাপদের আমি দিয়েছি 1 নম্বর ক্লাস, আমাদের এটা এপিসোড আকারে যাবে। আমাদের এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা 4 নম্বর পর্যন্ত যেতে পারে, বা চর্যাপদের যেই প্রশ্নগুলো আপনার আসতে পারে বা যেই ধরনের কোশ্চেনগুলো আসছে সেটা নিয়ে আমাদের আলোকপাত থাকবে, ঠিক আছে? ওকে, আমার সাথে সাথে অনেকে যুক্ত হয়েছেন, শোনা যাচ্ছে স্যার, ধন্যবাদ, শোনা যাচ্ছে। আরিফ খান লিখেছেন ময়মনসিংহ থেকে, ধন্যবাদ আরিফ খান, যুক্তই থাকুন, আশা করছি আপনার প্রত্যাশার জায়গাটা পূরণ হবে। ওকে, আমাদের আজকের আলোচনায় থাকছে চর্যাপদ। চর্যাপদ, আসলে চর্যাপদটা কি লক্ষ্য করেন, চর্যা, 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 এই চর্যা, আচ্ছা তার পূর্বে বলে রাখি, এই চর্যাপদ কথাটা বলছি, এই চর্যাপদ, এই চর্যাপদটা হচ্ছে বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের সাহিত্যের আদি নিদর্শন, আদি নিদর্শন, আদি নিদর্শন। শুধু বাংলা সাহিত্যের এটা আদি নিদর্শন না, এই বিষয়টা বা এই গ্রন্থটা বা এই পদগুলো পূর্ব ভারতের, পূর্ব ভারত, পূর্ব ভারত তথা বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ যে অঞ্চলগুলো আছে পূর্ব ভারত, এই পূর্ব ভারতেরও এটি প্রাচীন নিদর্শন, প্রাচীন নিদর্শন, প্রাচীন নিদর্শন, ঠিক আছে? এটি হচ্ছে প্রাচীন নিদর্শন। এই জন্য বলছি কি যে বাংলা সাহিত্যের এবং পূর্ব ভারতের আদি নিদর্শন বা প্রাচীন নিদর্শন। আরেকটা আপনাদেরকে বিষয় বলে রাখি, বাংলা যে সাহিত্য, বাংলা যে সাহিত্য, এই সাহিত্যের প্রাচীন ধারা, প্রাচীন ধারা, প্রাচীন ধারা যেটা বলছি, এটি হচ্ছে কাব্য, কাব্য অর্থাৎ মূলত কবিতা, কবিতা, ঠিক আছে? এই কবিতা হচ্ছে এই বাংলা সাহিত্যের প্রাচীন ধারা। হ্যাঁ, কারণ চর্যাপদ হচ্ছে,
চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন, আর এটাকে বলছি কবিতা যেহেতু বলছি, সুতরাং এই কবিতাই হচ্ছে সাহিত্যের অর্থাৎ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। আচ্ছা, আমার সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের শাকিল স্যারের ক্লাস আছে, অবশ্যই হবে। ক্লাসের পূর্বে আমি শেষ করব, দুশ্চিন্তার কোনো কারণ নেই বা প্রবলেম নেই, ঠিক আছে? আমি শেষ করব, আপনারা টেনশন নিয়েন না। আচ্ছা, ওকে, আমার সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? ক্লাসটি শেয়ার করবেন আপনারা। আচ্ছা, এবার আসেন, দেখেন, লক্ষ্য করেন, চর্যাপদ, আমি চর্যাপদ সম্পর্কে এখানে 3টা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। আমি আরেকটা তথ্য লিখতে পারি, এই যে চর্যাপদ, এই চর্যাপদের ভাষা এবং ভাব বা ভাব এবং ভাষা এবং ভাষা উভয় হচ্ছে বাঙালির নিজস্ব, বাঙালির নিজস্ব, ঠিক আছে? এটা কারো থেকে ধার করে নেওয়া হয়নি, এটা হচ্ছে বাঙালির নিজস্ব আর কি, এই বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমি কয়েকটা তথ্য দিয়েছি, এই কয়েকটি তথ্য বেশ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা অবশ্যই অবশ্যই নোট করবেন। ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন, আমি মূল বিষয়টাই বলছি না, চর্যাপদ আসলে কি? চর্যাপদটা কি? লক্ষ্য করেন, চর্যাপদ হচ্ছে, চর্যাটা কি? চর্যা হচ্ছে যা আচরণীয়, যা আচরণীয়। আর পদ বা পদাবলীটা কি? পদ বা পদাবলী, এই পদাবলী বিষয়টা আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে বা এই বিষয়টা পরীক্ষায় এসেছে বা এটা নিয়ে আপনাদের মধ্যে অনেক ত্রুটি বা সংশয় থেকে থাকে। আমি বলে দিচ্ছি, পদাবলীটা হচ্ছে বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্ব। তাহলে পদ বা পদাবলী কি? পদ বা পদাবলী হচ্ছে বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্ব, এটাকে বলা হয় পদাবলী, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি আরেকটি বিষয় বলি, দেখেন, আমি এটাকে 2টা পার্ট করেছি, একটা বলেছি চর্যা আর একটা বলেছি চর্যাপদ, চর্যা আর একটাকে বলেছি পদ। চর্যা বলেছে কি, যা আচরণীয়, অর্থাৎ যেটা আসলে পালন করা উচিত, যেটা আচরণীয়। আর পদ হচ্ছে বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্ব কি? গোপন তথ্য, গোপন বিষয়, গোপনীয় আলোচনা, ঠিক আছে? যে আলোচনাটা শুধু বৌদ্ধ ধর্মের যে সহজিয়াপন্থী যে সিদ্ধাচার্য আছে, এটা শুধু তারাই বুঝবে, সাধারণ ব্যক্তি বা সাধারণ মানুষ এটা বুঝবে না, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে কি, যে বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্ব, অর্থাৎ নির্বাণ লাভ, মুক্তি লাভ, যাবতীয় কামনা বাসনা, ঠিক আছে, লোভ লালসা থেকে মুক্ত হওয়া, মুক্তি লাভ করা, সেটাই হচ্ছে নির্বাণ লাভ। আর এই নির্বাণ লাভের বিষয়গুলোই আসলে এই চর্যাপদের বিষয়, ঠিক আছে? যে এই জন্য বলছি বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরুতত্ত্ব। আচ্ছা, এরপরে আসেন, লক্ষ্য করেন, এরপরে আসেন চর্যাপদটা কি আসলে? আমি যদি সহজভাবে বলি তাহলে আমাকে বলতে হয় বৌদ্ধ সহজিয়াদের, বলছি দেখেন, চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিয়াদের বাংলা ভাষায় রচিত সাধন ভজনের সঙ্গীত। এই সঙ্গীত, এটাকে আবার গীতি কবিতা বলা যায়, এটাকে আবার শুধু কবিতাও বলা যায়। অর্থাৎ এইটাতে গোপন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, পাশাপাশি এটা গানের মতো, এটা কবিতার মতো, এই জন্য এটাকে শুধু সাধন ভোজনের সঙ্গীতই বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে গীতি কবিতা বা কবিতা। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় চর্যাপদ কি, আপনি ক নম্বর অপশনে আগে খুঁজবেন কি আছে, সাধন ভোজন সঙ্গীত আছে কিনা, সাধন ভজন সঙ্গীত আছে কিনা। যদি না থাকে আপনি খ নম্বর অপশনে গিয়ে খুঁজবেন কি, যে গীতি কবিতা আছে কিনা। যদি আপনি না পান তাহলে আপনি খুঁজবেন কি, আপনি খুঁজবেন কবিতা এইটা আছে কিনা, কবিতা বা কবিতা সংকলন এটা আছে কিনা।
যদি থাকে তাহলে আপনি প্রথমে উত্তর হিসেবে কাউন্ট করবেন এইটাকে, এইটা যদি আপনি না পান তাহলে উত্তর হিসেবে কাউন্ট করবেন এইটাকে, এইটা যদি না পান তাহলে উত্তর হিসেবে আপনি কাউন্ট করবেন এইটাকে। অর্থাৎ প্রথমে আপনি খুঁজবেন সাধন ভোজনের সঙ্গীতটা আছে কিনা, যদি না থাকে গীতি কবিতা, যদি না থাকে শুধু কবিতা। ওকে, যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই আচ্ছা, যারা আমার সাথে যুক্ত আছেন তাদের আমি জ্ঞাতার্থে একটা বিষয় বলে রাখি। বিষয়টা হচ্ছে আমাদের ষষ্ঠ ব্যাচ প্রাইমারি ষষ্ঠ ব্যাচের আমাদের ক্লাস শুরু হবে 10 নভেম্বর। এই 10 নভেম্বরে আপনারা যারা মানে ক্লাস শুরু হবে, শিডিউল ক্লাস শুরু হবে প্রাইমারি ষষ্ঠ ব্যাচ, আমাদের এখন 5ম নম্বর ব্যাচ চলমান আছে। এই ষষ্ঠ ব্যাচটা 10 নভেম্বর ক্লাস শুরু হবে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের এই যাত্রার অংশীদার হতে চান, সঙ্গী হতে চান, তারা আমাদের সাথে এই পেজের ইনবক্সে অথবা স্যারের যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করবেন। আমাদের কোর্স ফি একেবারেই কম, একেবারে সীমিত। আমাদের কোর্স ফি একেবারে সীমিত, ঠিক আছে? কোর্স ফি মাত্র হচ্ছে 850 টাকা। এই 850 টাকায় একটি আপনি প্রাইমারি সাজেশন বুক পেয়ে যাবেন। আর আমাদের সাজেশন বুকের উপরে আমাদের সাজেশনমূলক ক্লাস হয়, আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনারা সাজেশন বুক না পেতে চান তাহলে 510 টাকায় আপনারা শুধু আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন, ঠিক আছে? এই ব্যাচের ক্লাস শুরু হবে 10 নভেম্বর। মনে রাখবেন, আপনি যদি বসে থাকেন আপনি বসে থাকবেন, কিন্তু আপনার বন্ধু বা আপনার সহপাঠী বা আপনার বান্ধবী সে কিন্তু বসে থাকবে না। সেটি ঠিকই কোথাও না কোথাও যুক্ত হয়ে ঠিকই তার যেই উপার্জনটুকু সে করে নিবে, তার যে হাতিয়ার, পড়াশোনার যে হাতিয়ার, সে হাতিয়ারটুকু সে ঠিকই মজবুত করে নেবে। সুতরাং অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন। আচ্ছা, যাই হোক, যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম চর্যাপদ। তাহলে চর্যাপদটা কি? বৌদ্ধ সহজিয়াদের বাংলা ভাষায় রচিত সাধন ভজন সঙ্গীত, বীতি কবিতা বা কি কবিতা, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমাকে অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম দুর্বা আক্তার জবা, ওয়ালাইকুম আসসালাম। সানাউল্লাহ খান কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, ধন্যবাদ সানাউল্লাহ খান। আচ্ছা, সমস্যা নাই, যারা আমার সাথে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের শেয়ার প্রত্যাশা করছি। আচ্ছা, এরপরে আসেন যে এই যে বলছি সাধন ভোজনের সঙ্গীত বা গীতি কবিতা বলছি, আসলে এই গীতি কবিতাটা কি? এটা আসলে কি? এটা হচ্ছে তাদের ধর্মচর্চার, মানে আমি যদি বলি এটা হচ্ছে বৌদ্ধ ধর্মচর্চার এটা হচ্ছে কি ধর্মচর্চা, এটা কি বলা যায় এখানে? এটাকে বলা যায় হচ্ছে আচ্ছা সরি, এটাকে এইটা বলা যায় বৌদ্ধদের গোপন ধর্মচর্চা। গোপন, যার মূলে আছে কি? গোপন ধর্মচর্চা। এই যে চর্যাপদ বলছে, এই চর্যাপদের মূলে আছে কি? এই মূলে আছে বৌদ্ধ ধর্মের গোপন ধর্মচর্চা, ঠিক আছে? চর্যাপদের মূলে কি আছে? মূলে যে বিষয়টা আছে, মূল যে বিষয় সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের গোপন ধর্মচর্চা। এই সাধন ভোজনের সঙ্গীতের মূলটা হচ্ছে ধর্মচর্চা, ঠিক আছে? কারণ আপনাকে আমি বলছি যে শুরুতেই বলেছি, নির্বাণ লাভ, মুক্তি লাভ পেতে চায়, তারা মুক্ত হতে চায় যাবতীয় জগতের যত কামনা বাসনা, লোভ লালসা, ঠিক আছে, হিংসা বিদ্বেষে যা কিছু আছে, যে বিষয়গুলো আছে, পঞ্চ বা ষষ্ঠ ইন্দ্রিয়ের যে ব্যাপারগুলো আছে, সেগুলো থেকে তারা মুক্ত হতে চায়। তো এই জন্য বলছে এখানে কি বৌদ্ধ ধর্মের গোপন ধর্মচর্চার বিষয়। আচ্ছা, ওকে, এরপরে আসেন এই যে চর্যাপদ, এই চর্যাপদের আপনি বেশ কিছু নাম পাবেন। কি কি নাম পেতে পারেন? এটার নাম আপনি পেতে পারেন চর্যা, চর্য, বিনিশ্চয়। আপনি পেতে পারেন এটার নাম চর্যা, চর্য, বিনিশ্চয়। আপনি এটার নাম পেতে পারেন আশ্চর্য, চর্যা, চয়। আপনি এটার নাম পেতে পারেন আশ্চর্য, চর্যা, চয়, সবগুলোই, ঠিক আছে? আপনি এটার নাম পেতে পারেন চর্যা, গীতি, কোষ, বৃত্তি। আপনি এটার নাম পেতে পারেন চর্যা, গীতি, কোষ, ঠিক আছে? এইরকম এটার বেশ কিছু নাম আছে। যেটাই বলুক না কেন, সবগুলোই হচ্ছে
চর্যাপদ, সবগুলোই হচ্ছে চর্যাপদ। আপনাকে যেটাই বলুক না কেন সবগুলোই হবে চর্যাপদ, চর্যাপদ, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই জায়গাতে একটা ব্যাপার আছে কি, চর্যা চর্য বিনিশ্চয়, এটা আসলে বলতে কি বোঝায়? চর্যা চর্য বিনিশ্চয় বলতে আসলে কি বোঝায়? দেখেন, চর্যা চর্য, চর্যা যোগ অচর্য, অচর্য সমান কি হয়? সমান হয় চর্যা চর্য, এইরকম হয় চর্যা চর্য, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এই যে চর্যা যোগ অচর্য, চর্যা শব্দের অর্থ হচ্ছে আমি বলেছি আচরণীয়, আচরণীয়। আর অচর্য শব্দটার অর্থ কি বোঝায়? অচর্য বলতে বোঝায় আচরণীয় নয়, আচরণীয় নয়। আর বিনিশ্চয় বলতে কি বোঝায়? বিনিশ্চয় বলতে বোঝায় নিশ্চিত, নিশ্চিতভাবে জানা, নিশ্চিতভাবে জানা। দেখেন বলছে চর্যা চর্য বা মানে চর্যাশ্চর্য বিনিশ্চয় বা চর্যাচর্য বিনিশ্চয়, যে কথাটা বলছি, চর্যা বলতে বোঝায় আচরণীয়, আর অচর্য বলতে বোঝায় যা আচরণীয় নয়। আর বিনিশ্চয় শব্দের অর্থটি বোঝাচ্ছে নিশ্চিতভাবে জানা, মানে কোনটা আচরণীয়, কোনটা আচরণীয় নয়, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা নিশ্চিতভাবে জানাটাই হচ্ছে চর্যা, মানে চর্যাচর্য বিনিশ্চয়, ঠিক আছে। আর একটা ব্যাপার লক্ষ্য করবেন, এই যে এই বানানগুলো দেখেন, এই যে জফলা রেফ আছে, রেফযুক্ত বর্ণ কখনো দ্বিত্ব হয় না। এগুলো আধুনিক বানানে এগুলো ভুল, এগুলো আধুনিক বানানে এগুলো ভুল, ঠিক আছে, কিন্তু এগুলো চর্যার নাম, সুতরাং এগুলো আমরা জেনে রাখবো। ওকে, এই বিষয়গুলো আমরা জেনে রাখবো। আচ্ছা, তারপরে আসি আমরা একটু সামনে আগাই। আমি একটা বিষয় হচ্ছে আপনাদেরকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স ব্যাপারটা দেখাবো। আপনারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন, আশা রাখছি আপনারা ভালো কিছু কিছু পেতে চলছেন, ঠিক আছে। আপনারা লেগে থাকেন, যুক্ত থাকেন, পাশাপাশি ক্লাসটা শেয়ার করবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন পরের যে বিষয়টা, আমরা একজন ব্যক্তির নাম শুনেছি মুনিদত্ত। এই মুনিদত্ত বলেছেন কি, এই চর্যাপদের নাম মুনিদত্ত যে সংস্কৃত যে টিকাকার, সংস্কৃত ব্যাখ্যাকার, অর্থাৎ সংস্কৃত ভাষায় তিনি যিনি আর কি টিকা লিখেছেন, ঠিক আছে, রূপান্তর করেছেন, সেই মুনিদত্ত এই চর্যাপদের নাম দিয়েছিলেন কি জানেন? আশ্চর্য, আশ্চর্য চর্যা চয়, অর্থাৎ আশ্চর্য জীবনাচরণ, জীবনাচরণ, ঠিক আছে, আশ্চর্য জীবনাচরণ। ওকে, তাহলে মুনিদত্ত কর্তৃক, সংস্কৃত টিকাকার মুনিদত্ত কর্তৃক যেই নাম, সেটা হচ্ছে কি আশ্চর্য চর্যাচয়, আশ্চর্য চর্যাচয়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন, লক্ষ্য করেন হরপ্রসাদ শাস্ত্রী যিনি এই চর্যাপদ আবিষ্কার করেছেন, এই হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, এটার নাম কি বলছেন? হরপ্রসাদ শাস্ত্রী এটার নাম বলছেন চর্যাশ্চর্য, চর্যাশ্চর্য বিনিশ্চয়, চর্যাশ্চর্য বিনিশ্চয়, এই নামটি দিয়েছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই গ্রন্থটির নাম বলেছেন চর্যাশ্চর্য বিনিশ্চয়। ওকে, এইটা বলেছেন তিনি। এবং তার এই প্রবোধ কুমার বাগচি, তিনি এই কথাটাকে, এই নামটাকে সমর্থন করেছেন। ওকে, তাহলে আমি আপনাদেরকে বলেছি যে মুনিদত্ত কর্তৃক যেই গ্রন্থটি ছিল, চর্যাপদের যে টিকাকার তিনি ছিলেন, টিকা লিখেছেন, সেখানে তিনি চর্যাপদকে আশ্চর্য চর্যাচয় বলেছেন। আর এদিকে হরপ্রসাদ শাস্ত্রী এটাকে বলেছেন কি চর্যাশ্চর্য বিনিশ্চয়। আচ্ছা, এরপরে আসেন আরেকটি বিষয় লক্ষ্য করেন, এই যে আধুনিক যেই মানে গবেষক আছেন, আধুনিক যে গবেষক, তারা এইটার নাম দিয়েছেন কি জানেন? চর্যা গীতিকোষ, চর্যা গীতিকোষ, চর্যা গীতিকোষ বলেছেন এই চর্যাপদকে, চর্যা গীতিকোষ, ঠিক আছে। তাহলে এইটাকে বলেছেন চর্যা গীতিকোষ। আচ্ছা, ধন্যবাদ জাস্টিন সোহেল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, যুক্ত থাকো, এগুলো তোমাদেরও লাগবে ভবিষ্যতে যখন চাকরি পরীক্ষা দিবা। তোমরা তো এখন অনার্সে আছো, এখন থেকে চাকরি প্রস্তুতি নেওয়া উচিত তোমাদের, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে আসেন, লক্ষ্য করেন এই যে যেটা বলছি, এই চর্যাপদ, এই চর্যাপদটা রচনা হয়, এই চর্যাপদটা রচিত হয়, রচিত হয় এটি পাল আমলে, পাল আমলে,
মনে রাখবেন এই যে পাল পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের অনুসারী। এই বৌদ্ধ ধর্মের অনুসারীরা ছিলেন পাল রাজারা, এবং যারা চর্যাপদ রচনা করেছেন তারা যে ধর্মের অনুসারী সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, অর্থাৎ বৌদ্ধ সহজিয়াপন্থী এই চর্যাপদটা লিখেছেন বাংলা ভাষায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী তারা। আচ্ছা, ওকে। শফিক তুহিন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, জান্নাতুল মা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। কানিস ফাতেমা তুলি, ওয়ালাইকুম আসসালাম। যুক্ত থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আফসানা আঞ্জুম রিজা, ওয়ালাইকুম আসসালাম, বাগেরহাট থেকে দেখছেন। হাবিবা আক্তার, আচ্ছা আপনি একজনকে মেনশন দিয়েছেন, ধন্যবাদ আপু। আচ্ছা, ওকে। তাহলে আসেন এরপরের যে স্টেপটা আমরা দেখব, আমরা চর্যাপদ নিয়ে আলোচনা করলাম, চর্যাপদের প্রাথমিক যে তথ্যগুলো সেই তথ্যগুলো সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা চর্যাপদটা আসলে কোথায় থেকে আসলো, এটার মানে এটাকে কি বলবো, এটার পেছনের ঘটনাটা কি, ঘটনাটা আমরা জানবো। দেখেন, লক্ষ্য করেন, বলছি এই চর্যাপদের আবিষ্কার, এই আবিষ্কার বিষয়ে একটু কথা বলে নি। আবিষ্কার, আচ্ছা, চর্যাপদের আবিষ্কারটা করলো কে, বা আবিষ্কার হলো কিভাবে একটু দেখবেন। এইটা গুরুত্বপূর্ণ একটু বিষয়, একটু সবাই মনোযোগী হবেন। সময়টা হচ্ছে 1868 খ্রিস্টাব্দ। এই 1868 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মহারাজা 1868 খ্রিস্টাব্দে পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিংহের পুত্র, পুরোহিত পুত্র রাধাকিষণ সে সময় যেই গভর্নর ছিল, নাম হচ্ছে লর্ড লরেন্সকে কি করেন, লর্ড লরেন্সকে অনুরোধ করেন কি অনুরোধ করেন, যে এই ভারতবর্ষের এই ভারতবর্ষের যে প্রাচীন পুঁথি আছে, ভারতবর্ষের প্রাচীন যে পুঁথিগুলো আছে, এই পুঁথিগুলো সংগ্রহের জন্য এবং এই যে যখন এই প্রাচীন পুঁথি সংগ্রহের জন্য রণজিৎ সিং এর পুত্র রাধাকিষণ লর্ড লরেন্সকে যখন অনুরোধ করেন বা জানান, তখন লর্ড লরেন্স প্রাদেশিক যে গভর্নরগুলো ছিল, প্রাদেশিক যে গভর্নর আছে তাদের সাথে তিনি আলোচনা করে তিনি একজন ব্যক্তিকে এটা দায়িত্ব দেন। তিনি হচ্ছেন এশিয়াটিক সোসাইটির বিবিধার্থ পত্রিকার সম্পাদক রাজা রাজেন্দ্রলাল মিত্র। এই রাজেন্দ্রলাল মিত্র আর কি এই কাজটা শুরু করেন। এই রাজেন্দ্রলাল মিত্র তিনি 1882 সালে তিনি নেপাল যান। আগে নেপালে গিয়ে তিনি যান। যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একবার। আপনারা অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন, হ্যাঁ শেয়ার করবেন, আপনাদের শেয়ার প্রত্যাশা করছি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসেন, লক্ষ্য করেন, তিনি এই সম্পাদক রাজেন্দ্রলাল মিত্র তিনি নেপাল যান। নেপাল গিয়ে তিনি সেখানে বৌদ্ধ ধর্মের অনেক গ্রন্থ এবং সাহিত্য, বৌদ্ধ ধর্ম সংক্রান্ত অনেক গ্রন্থ সাহিত্য তিনি সেখান থেকে তিনি দেখতে পাওয়ার পরে তিনি সেটাকে যখন দেখার পরে তিনি আসেন, এসে 1882 সালে তিনি একটা গ্রন্থ প্রকাশ করেন, নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই গ্রন্থে তিনি সেই যে গ্রন্থগুলো তিনি দেখতে পান, সেগুলো তিনি প্রকাশ করেন, ঠিক আছে, সেগুলোর তালিকা তিনি প্রকাশ করেন। এই তালিকা প্রকাশ করলে এই তালিকাটা যখন তিনি প্রকাশ করেন, এই প্রকাশ করার পরে তিনি পটল তুলেন, তিনি মারা যান।
এই মারা যাওয়ার পরে এই এশিয়াটিক সোসাইটির এই পুঁথি সংগ্রহের দায়িত্বটা, লক্ষ্য করেন আমি পরের পেজে যাই, এই পুঁথি সংগ্রহের দায়িত্বটা কোন অঞ্চলের? বাংলা, বিহার, উড়িষ্যা, তারপরে কি আছে, আসাম, এই অঞ্চলের দায়িত্ব পান একজন ব্যক্তি, তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী তিনি মূলত এই দায়িত্বটা পান। কোন দায়িত্বটা পান? এই পুঁথি সংগ্রহের দায়িত্ব বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসামের এই অঞ্চলের পুঁথির দায়িত্ব তিনি পান সংগ্রহের। ওকে, এই দায়িত্ব পাওয়ার পরে তিনি, লক্ষ্য করেন, এই দায়িত্ব পাওয়ার পরে তিনি চলে যান 1897 সালে 1897 সালে তিনি নেপাল গমন করেন। তখন তিনি গিয়ে আসলে তেমন কিছু পান না। তারপরে তিনি আবার চলে যান 1898 সালে, অর্থাৎ পরের বছরে, যেও তিনি আসলে তেমন সুবিধা করতে পারেন না। এরপরে তিনি নেপাল যান 1907 সালে। এই 1907 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই হরপ্রসাদ শাস্ত্রী মোট নেপাল গিয়েছিলেন 3 বার। মনে রাখবেন, এই হরপ্রসাদ শাস্ত্রী যে সময় নেপাল যান, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষণারত অবস্থায় তিনি দায়িত্বে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় গবেষকের দায়িত্বে তিনি ছিলেন। থাকার পরে তিনি যখন এই এশিয়াটিক সোসাইটি, বঙ্গীয় মানে কলকাতার এশিয়াটিক সোসাইটির, বঙ্গীয় এশিয়াটিক যে সোসাইটির কথা বলছি, এরা যখন দায়িত্ব পান, তখন তিনি এইটার অর্থায়নে তিনি নেপাল গমন করেন 3 বার। এই 3 বারের যখন আপনি দ্বিতীয়বার যেটা দেখছেন 1898 সাল, এই 98 সালে এশিয়াটিক সোসাইটি তাকে একটি উপাধি দেয়, সেটা হচ্ছে মহামহোপাধ্যায়। দেখেন, এই হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কিন্তু দুইটা, একটা হচ্ছে শাস্ত্রী আর একটা হচ্ছে মহামহোপাধ্যায়। আর এই হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন। মানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা লগ্ন অবস্থায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, এই হরপ্রসাদ শাস্ত্রীর তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে, এবার আসেন দেখেন, এই যে 3 বার সে নেপাল গেল, এই তৃতীয়বার যখন সে নেপাল যায়, যাবার পরে তিনি আর খালি হাতে ফিরেন নাই। তিনি 4টা গ্রন্থ তিনি সংগ্রহ করেন, 4টা গ্রন্থ তিনি পান। কোথায় থেকে? আচ্ছা, এবার আসেন, তিনি কোথায় যান? তিনি যান নেপালের রাজদরবারের গ্রন্থাগার, যেটাকে আমরা বলছি কি রয়্যাল প্যালেস মিউজিয়াম অব নেপাল, এখানে যান। যাবার পরে তিনি 4টা গ্রন্থ পান। গ্রন্থগুলো কি কি দেখেন। 1 নম্বর যেটা বলছি, এটা হচ্ছে সরহপাদের দোহা। দেখেন, ইনি কিন্তু চর্যাপদেরই লেখক, সরহপা। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে কৃষ্ণপাদের দোহা। দেখেন, এও কিন্তু চর্যাপদেরই লেখক। ঠিক আছে, কৃষ্ণপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, কৃষ্ণপা, কানুপা। ঠিক আছে, আচ্ছা, তারপরে পেয়েছেন তিনি আরেকটা গ্রন্থ, সেটা হচ্ছে ডাকার নম। আর আরেকটি গ্রন্থ কি, সেটা হচ্ছে চর্যাপদ। ওকে, এই 4টা গ্রন্থ তিনি পান কোথায়? এই নেপালের রাজদরবারের গ্রন্থাগার, অর্থাৎ রয়্যাল প্যালেস মিউজিয়ামে, এবং তিনি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আসেন। এই 4টা গ্রন্থকে পরবর্তীতে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, লক্ষ্য করেন আমি বলছি কি, আমি লিখছি, পরের পেজে যাই, আপনারা প্রয়োজন একটু স্ক্রিনশট দেবেন, এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনারা এরকম সিকোয়েন্স অনুযায়ী পড়বেন, বিষয়গুলো মাথায় থাকবে। হ্যাঁ, পরবর্তীতে তিনি এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি 1900 কত সাল জানি, 1916 খ্রিস্টাব্দ, আর বাংলা হচ্ছে 1323 বঙ্গাব্দ। এই সময়ে তিনি এই 4টা গ্রন্থ একত্রে প্রকাশ করেন, নাম দেন হাজার বছরের পুরাণ,
বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায়, আচ্ছা রচিত হবে মনে হয় নাকি, আচ্ছা না না না, সরি সরি, হ্যাঁ রচিত না রে, এটা হবে বৌদ্ধ গান ও দোহা। বৌদ্ধ গান ও দোহা এই শিরোনামে এই 4টা গ্রন্থ তিনি প্রকাশ করেন। এই 4টা গ্রন্থ তিনি এই নামে প্রকাশ করেন, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ওকে, এই নামে প্রকাশ করেন। এরপরে আসেন, লক্ষ্য করেন আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, এইখানে যে 4টা গ্রন্থ আপনারা দেখছেন, এই 4টা গ্রন্থের মধ্যে এই যে একটু দেখবেন, এই যে দেখেন এই 3টা রচিত হচ্ছে অপ্রভ্রংশ ভাষায়, অপ্রভ্রংশ ভাষায়। আর এই যে সর্বশেষ যেটা, এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায়, এটা বাংলা ভাষায়, ঠিক আছে, এটা বাংলা ভাষায়। আর বাকিগুলো হ্যাঁ, দোহা কোষ বলতে এই যে সরপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, এটাকে দোহা বুঝিয়েছে, ঠিক আছে, এটাই দোহা। হ্যাঁ, আচ্ছা, 2 চরণ বিশিষ্ট যেগুলো, দোহা হচ্ছে 2 চরণ বিশিষ্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে, এরপরে আসুন লক্ষ্য করেন, যেটা বলছি যে এইটা তিনি প্রকাশ করেন 1000 বছরের পুরাণ বাংলা ভাষায়, মানে বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। যখন তিনি এটা প্রকাশ করেন তখন এটা বেশ আলোড়ন সৃষ্টি করে। এই আলোড়নে, ঠিক আছে, এই আলোড়নে একটা ব্যাপার হচ্ছে কি, একটা বিষয় দেখবেন যে গরিবের যখন সুন্দরী বউ থাকে তখন সকলেই সেটা নিয়ে টানাটানি শুরু করে, সবার ভাবি হয়ে যায়। তো ব্যাপারটা হলো এইরকম, যখন এটা আবিষ্কার হলো, প্রকাশ হলো, ঠিক আছে, ওকে, প্রকাশ হলো, তখন এটা আর কি নিয়ে সবাই টানাহিঁচড়া শুরু করলেন। এটা নিয়ে টানাহিঁচড়া শুরু করলেন হিন্দি ভাষার গবেষক, এটা নিয়ে টানা শুরু করলেন অসমিয়ার গবেষক মানে আসাম, এটা নিয়ে টানাটানি শুরু করলেন মৈথিলির গবেষক, মৈথিলি, এটা নিয়ে গবেষণা মানে টানাটানি করলেন কে, উড়িষ্যা, কয়টা হইল, 4টা। এবং পাশাপাশি তো বলাই হচ্ছে যে আচ্ছা, আমরা যদি ভাষার কথা বলছি, আমরা উড়িয়া বলি, হ্যাঁ, উড়িয়া ভাষা। আবার এটা নিয়ে কথা বলা শুরু করলো, নিজেদের দাবি করলো বাংলা ভাষার গবেষকরা, ঠিক আছে, বাংলা ভাষার গবেষকগণ আর কি এটা নিজেদের বলে দাবি করলেন, নিজেদের বলে দাবি করেন, ঠিক আছে, নিজেদের বলে দাবি করেন। ওকে, নিজেদের বলে দাবি করেন এই বিষয়, মানে আচ্ছা, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, 4টা গ্রন্থ নিয়ে এসেছিল, 4টা, হ্যাঁ, ডাকার্ণব, চর্যাপদ, দোহা কোষ বলতে কৃষ্ণপার দোহা আর সরহপার দোহা। আপনারা 2জন কবির নাম শুনেছেন, কৃষ্ণপা, সরহপা, হ্যাঁ, এই 2জনের দোহা আর কি, হ্যাঁ, এই 2জনের দোহা। আচ্ছা, ওকে, এরপরে আসেন আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। হ্যাঁ, ওকে, দেখেন তাহলে এখানে বলছি হিন্দি, অসমিয়া, মৈথিলি, উড়িয়া এবং কি বাংলা ভাষার যে গবেষকগণ আছেন তারা এটা নিজেদের বলে দাবি করা শুরু করলেন। আচ্ছা, আমি আরেকটু ইনফরমেশন দিতে চাই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে। হরপ্রসাদ শাস্ত্রী আমি একটু আগে বললাম, তবু আমি একটু তথ্য দিই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে, কারণ এই ব্যক্তিটা গুরুত্বপূর্ণ। দেখেন, এইনি হচ্ছেন কি ঢাবির প্রতিষ্ঠাকালীন বাংলা ও সংস্কৃত বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন। ওকে, দ্বিতীয় তথ্য হচ্ছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক পদেও ছিলেন। প্রথমে তিনি এই পদে ছিলেন, ঠিক আছে,
পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হন। আচ্ছা, এরপরে আরেকটা তথ্য দেই, তার পারিবারিক পদবি। পারিবারিক পদবি হচ্ছে ভট্টাচার্য। ভট্টাচার্য, ভট্টাচার্য। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে তার উপাধি, শাস্ত্রী উপাধি। শাস্ত্রী উপাধিটা পান তিনি সংস্কৃত কলেজ থেকে। সংস্কৃত কলেজ থেকে 1877 সালে খ্রিস্টাব্দে। আর আরেকটা উপাধি পান হচ্ছে মহামহোপাধ্যায়। মহামহোপাধ্যায় এই উপাধিটা তিনি পান বঙ্গীয় এশিয়াটিক, আচ্ছা কলকাতা এশিয়াটিক সোসাইটি লিখি, কলকাতা এশিয়াটিক সোসাইটি থেকে। এটা পান হচ্ছে, এটা কত সালে পান? এটা হচ্ছে 1898 সালে, দ্বিতীয়বার যখন নেপাল যান সেই সময়। তার স্ক্রিনের ব্রাইটনেস অনেক কম। আচ্ছা 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 ভাইয়া, ব্রাইটনেস কি বাড়ানো যাবে? অন্ধকার লাগছে নাকি? বাচ্চাদের নাকি অন্ধকার লাগছে, দেখেন তো। আচ্ছা, স্ক্রিন নাকি অন্ধকার লাগছে, আসলে অন্ধকার লাগছে। আচ্ছা, যাই হোক, ওকে। এরপরে আসেন, লক্ষ্য করেন আরেকটি তথ্য দেই। হরপ্রসাদ শাস্ত্রীর রচনা একটা হচ্ছে কাঞ্চনমালা, আর এটা হচ্ছে বেনের মেয়ে। এগুলো উপন্যাস, ঠিক আছে? একটু নোট করবেন তথ্যগুলো। এখানে আমি যে তথ্যগুলো দিয়েছি অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য, একটু নোট করবেন। এবার অন্ধকার লাগছে না, আশা করছি এবার অন্ধকার লাগছে না। হ্যাঁ, আচ্ছা, রুমে লাইটের অভাব, তাই না? আমাদের স্টুডিওতে আসলে আপনি বুঝবেন, চারদিকে শুধু লাইট আর লাইট, দেখবেন চারদিকে শুধু লাইট আর লাইট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7-8টা হবে। হ্যাঁ, 7-8টা লাইট আছে আমাদের রুমে। হ্যাঁ, আর লাইটগুলো অনেক বড় বড়। এই লাইট জ্বালালে গরমে থাকা যায় না রুমে। লাইট সব জ্বলছে, চাপ নিন না, আমাদের লাইটের অভাব নেই। টেনশন নিন না। আচ্ছা, ওকে, তাহলে আসেন, লক্ষ্য করেন এখানে বলছি কি যে হরপ্রসাদ শাস্ত্রী, এই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে আমি যে তথ্যগুলো দিয়েছি, এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলো নোট করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন আরো কিছু তথ্য দিই। চর্যাপদের রচনাকাল, দেখেন আপনাকে আমি ইনফরমেশনগুলো সাজিয়ে দিচ্ছি। চর্যাপদের রচনাকাল, চর্যাপদের রচনাকাল একটু লক্ষ্য করবেন। রচনাকালটা নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মতামত দিয়েছেন, অনেকজন অনেক মতামত দিয়েছেন। যেমন আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন এটা হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচনা। ঠিক আছে, ওই যে বাংলা ভাষার যেই বাংলা সাহিত্যের যুগ বিভাগ বা বাংলা ভাষার জন্ম, শহীদুল্লাহর মতে 650 সালে বাংলা ভাষার জন্ম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন 2 নম্বর, বলছে কি ডক্টর সুনীতি কুমারের মতে, সুন্দর কুমার আর কি, সুন্দর নীতির কুমার যিনি, সুনীতি কুমারের মতে এটা হচ্ছে 900 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি সপ্তম শতক কে শুরু, সপ্তম শতক থেকে 13 শতক, আর এইটাকে আমরা বলতে পারি কি
দশম শতক, দশম শতক বলতে পারি। হ্যাঁ, সরি 950 হবে। হ্যাঁ, 950 থেকে 1200 সুনীতি কুমারের মতে। এরপরে হচ্ছে ডক্টর সুকুমার সেন বলেছেন, ডক্টর সুকুমার সেন বলেছেন চর্যাপদের মানে রচনাকাল 900 থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যে, 900 থেকে 1350, যেটাকে আমরা দশম শতক বলতে পারি, দশম শতক বলতে পারি। এরপরে ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে 800 থেকে 1200 খ্রিস্টাব্দ। 800 থেকে 1200 খ্রিস্টাব্দ, যেটাকে আমরা নবম শতক বলতে পারি, নবম শতক। এটা হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে। এবং ডক্টর দীনেশ চন্দ্র সেন এই সময়টাকে বলেছেন হিন্দু বৌদ্ধ যুগ, অর্থাৎ চর্যাপদ তার মতে হিন্দু বৌদ্ধ যুগের সাহিত্যিক নিদর্শন, ঠিক আছে, হিন্দু বৌদ্ধ যুগের সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। ওকে, আচ্ছা, ওকে, আমার মনে হয় আপনারা এতটুকু নোট করেছেন। ঠিক আছে, একটু দ্রুত নোট করবেন, নয়তো একটু কি বলবো, স্ক্রিনশট দিয়ে নেবেন। লজ্জা শরম থাকলে এগুলো কথা বলে। আচ্ছা, আমাদের মনে হয় শেষ দিকে আমরা চলে আসছি, আমাদের হাতে সময় খুবই কম, আমাদের হাতে আর সময় আছে অনলি 5 মিনিট। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু সামনের দিকে আগাই। আমরা যেটা লিখছিলাম, আচ্ছা, তাহলে 10 মিনিট পাচ্ছি আমরা, 5 মিনিট আমরা 10 মিনিট পাচ্ছি। আচ্ছা, 10 মিনিটে আমরা বেশ কিছু তথ্য লিখব। এই তথ্যের পরে আমরা নেক্সট স্টেপে আমরা চর্যাপদ সম্পর্কে আরো কিছু আলোচনা করব। তারপর চর্যাপদের কবিগুলো আছে, চর্যাপদের ভাষা বৈশিষ্ট্য, নানাবিধ যে ব্যাপারগুলো আছে, ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, যেগুলো আপনাদেরকে আর কি আপনাদের অথৈ সমুদ্রে পাথেই হবে। আচ্ছা, এবারে আসেন চর্যাপদের ভাষা নিয়ে। আচ্ছা, হোয়াইট পেন নিচ্ছে, সমস্যা নেই। চর্যাপদের ভাষা, এই ভাষা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আছে, বিভিন্ন মতামত আছে। ঠিক আছে, চর্যাপদের ভাষা, চর্যাপদের ছন্দ, চর্যাপদের কি বলবো, ওই যে কবি, চর্যাপদের পদ সংখ্যা, এগুলো নিয়ে বিভিন্ন মতভেদ আছে, বিভিন্ন মত পার্থক্য আছে। আচ্ছা, আমরা একটু আলোচনায় আসি। দেখেন, আমাদের সময় যেহেতু কম, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম যিনি কথা বলেন, প্রথম যে ব্যক্তি কথা বলেন, প্রথম কথা বলেন ভাষা নিয়ে, তিনি হচ্ছেন বিজয়চন্দ্র মজুমদার। এই বিজয়চন্দ্র মজুমদার 1920 খ্রিস্টাব্দে তিনি চর্যাপদের ভাষা নিয়ে প্রথম কথা বলেন। তার একটি গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হচ্ছে কি জানি, হিস্টোরি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থে তিনি সর্বপ্রথম, অর্থাৎ সবার শুরুতে তিনি প্রথম চর্যাপদের ভাষা নিয়ে কথা বলেন। তিনি বলেন চর্যাপদের ভাষাটা কেমন ভাষা? ভাষা হচ্ছে খিচুড়ি সমষ্টি ভাষা, মানে খিচুড়ি ভাষা, জগা খিচুড়ি মার্কা ভাষা আর কি। ঠিক আছে, যে ভাষার কোনো আগামাথা কিছুই বোঝা যায় না, এটা বলছেন যে খিচুড়ি সমষ্টি ভাষা। এই কথাটা বলেছেন বিজয়চন্দ্র মজুমদার। তারপরে দেখেন, লক্ষ্য করেন, দ্বিতীয় আমরা যদি আরেকজন ব্যক্তিকে দেখি, ডক্টর শহীদুল্লাহ স্যার বলেছেন, চর্যাপদের ভাষা হচ্ছে কি বঙ্গ কামরূপী ভাষা,
বা এটাকে তিনি বলেছেন প্রাচীন বাংলা ভাষা। প্রাচীন বাংলা ভাষা বলেছেন ডক্টর শহীদুল্লাহ। চর্যাপদের ভাষাকে বলেছেন বঙ্গ কামরূপী ভাষা বা প্রাচীন বাংলা ভাষা। আচ্ছা, আমরা এখানে আরেকজন ব্যক্তির নাম লিখি, হরপ্রসাদ ভট্টাচার্য বা হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, এটাকে বলেছেন সন্ধ্যা ভাষা, সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা বা এটাকে তিনি বলেছেন কুহেলিকা ভাষা। মানে খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না, অর্থাৎ কিছু বোঝা যায় এই ভাষার, কিছু বোঝা যায় না। ঠিক আছে? আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি আমি তো বুঝতে পারছি, আমার কাছে ফোন আছে তো, এই যে আমি তো দেখতে পাচ্ছি, একেবারে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে? বঙ্গীয় কামরূপী না শফিক তুহিন, এটা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। ঠিক আছে? বঙ্গ কামরূপী, এটাকে বঙ্গ কামরূপী বলা হচ্ছে, বঙ্গীয় কামরূপী না। হ্যাঁ, কারেকশন করবেন। আচ্ছা, এবার আসুন লক্ষ্য করেন, আমরা আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম লিখব। তিনি হচ্ছেন ডক্টর সুন্দর নীতি কুমার চট্টোপাধ্যায়। বলেছেন তার একটি গ্রন্থ আছে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। গ্রন্থটা তিনি প্রকাশ করেন 1926 সালে এবং এই গ্রন্থটাতে তিনি চর্যার ভাষাতাত্ত্বিক ও ছন্দ নিয়ে আলোচনা করেন। ফুটবে? আচ্ছা, এই দুটাতে হ্যাঁ, আগের কালের, হ্যাঁ রাইট, আগেরটা বেশি ভালো বোঝা যাচ্ছিল, আমি সেজন্য ওই কালারটাই ব্যবহার করছিলাম। সাদার চাইতে এই কালারটা বেশি ফোটে, এটা বেশি ভালো বোঝা যায়। আচ্ছা, চর্যার ভাষাতাত্ত্বিক ও ছন্দ নিয়ে আলোচনা করেন এই গ্রন্থে, সেটা হচ্ছে কি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটাকে সহজভাবে বলা হয় ওডিবিএল, সংক্ষেপে বলা হয় ওডিবিএল, অর্থাৎ বাংলা ভাষার উৎপন্ন ক্রমবিকাশ, মানে বাংলা ভাষার ক্রমবিকাশ ও ওটার উৎপত্তি ও ক্রমবিকাশ সংক্রান্ত আলোচনা করা হয় এই গ্রন্থটিতে। ঠিক আছে? কি আমার সময় কি শেষ তো? আচ্ছা, আরেকটু, ঠিক আছে, আরেকটু আমরা শেষ দিকে চলে আসছি। দেখেন এখানে তাহলে বিভিন্ন জন এটাকে বিভিন্ন ভাষার বলেছেন। ঠিক আছে? আর সরি, এই জায়গাতে আরেকটা বিষয় আমি অ্যাড করে রাখি, ভাষাতাত্ত্বিক ও ছন্দ বিষয় নিয়ে আলোচনা করেছেন এই গ্রন্থটিতে। এবং এই গ্রন্থটির মাধ্যমে 1926 সালে যখন সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটা প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবং এটার ভাষা বাংলা, কারণ এখানে উৎসগতভাবে বিভিন্ন ভাষা থাকতে পারে, মৈথিলির ভাষা থাকতে পারে, হিন্দি ভাষা থাকতে পারে, আরবি থাকতে পারে, ফার্সি থাকতে পারে, যেটা থাকে থাকুক, কিন্তু গঠন প্রক্রিয়া কি, বাংলা ব্যাকরণ যে গঠনগুলো মেনে চলে, এই চর্যাপদের ব্যাকরণটা সেম গঠন মেনে চলে। চর্যাপদের ক্রিয়াপদ, বিশেষ্য পদ, সর্বনাম পদ এইগুলো বাংলার সাথে মিলে যায়। অর্থাৎ এখানে যে বিভক্তি যুক্ত হয়, ক্রিয়াপদে যে বিভক্তি, ভবিষ্যৎকালে দুহিলে দুধু কি বেন্টে সময়, এই যে দুহিল এই ক্রিয়াপদের সাথে ইল যুক্ত হচ্ছে, এটা বাংলা ক্রিয়ার সাথে যুক্ত হয়। এইগুলো নানাবিধ বিষয়গুলো নিয়ে যখন তিনি আলোচনা করে যখন তিনি প্রমাণ করেন যে চর্যাপদ বাংলার, তখন সবাই থেমে যায়। ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার হলো, আমি বলে রাখি, আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে তিনি এটার ভাষা বলেছেন, চর্যার ভাষা বলেছেন পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের প্রাচীন কথ্য ভাষা, এই কথ্য ভাষার আর কি এখানে প্রভাব, মানে কথ্য ভাষার আর কি প্রভাব আছে, অর্থাৎ এটার ভাষা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীন কথ্য ভাষা। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু তথ্য দেখি, লক্ষ্য করেন। ডক্টর সুকুমার সেন, সুন্দর কুমার, এই সুন্দর কুমার বলেছেন কি, বলেছেন চর্যার ভাষা হচ্ছে সংকেতের ভাষা। আবার হিন্দি গবেষক বলেছেন রাহুল সাংকিত্তায়ন, তিনি আবার বলেছেন চর্যার ভাষা হচ্ছে হিন্দি, কিন্তু তার এই কথা টেকেনি। ঠিক আছে, তিনি হিন্দি ভাষার বলেছেন, কিন্তু তিনি এটাকে আসলে প্রুভ করতে পারেন নাই। এরপরে আমরা শেষ তথ্যটা জানবো, লক্ষ্য করেন। চর্যার ধর্মতত্ত্ব নিয়ে যিনি আলোচনা করেন 1927 খ্রিস্টাব্দে, এবং চর্যার সঠিক পাঠ উদ্ধার করেন 1942 খ্রিস্টাব্দে। যে ব্যক্তি, তিনি হচ্ছেন আর কেউ না, ডক্টর শহীদুল্লাহ ব্রো। ঠিক আছে, ব্রো আর কি এই দুইটার আর কি ধর্মতত্ত্ব এবং সঠিক পাঠ উদ্ধার করেন। আর শেষ তথ্যটি হচ্ছে আর দুইটা তথ্য লিখি। চর্যার তিব্বতী অনুবাদ বা অনুবাদক হচ্ছেন কীর্তিচন্দ্র, আর এইটার হচ্ছে আবিষ্কারক এবং প্রকাশক ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, তিনি এটা প্রকাশ করেন। ঠিক আছে, আর এই তিব্বতী অনুবাদ এটার সংবাদ দিয়েছিলেন বা এটার সম্পর্কে বলেছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই বিষয়ে তিব্বতী অনুবাদ বিষয়ে তিনি তথ্য দিয়েছিলেন আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা শেষ দিকে চলে গেছি, আর আমরা কলমের কালি নিয়ে না ভাবি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন লাস্ট যে তথ্যটার কথা বলছি আমি, সেটা হচ্ছে আপনারা একটু স্ক্রিনশট দেবেন। হ্যাঁ, স্ক্রিনশট দেবেন। আমি লাস্ট আরেকটা তথ্যের কথা বলছি। চর্যাপদের অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। এটার সাল হচ্ছে 1946 খ্রিস্টাব্দ। ঠিক আছে, আমরা আজকে আর না আগাই। পড়েন, মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি যে দেখেন, আমি একটা সিকোয়েন্স দেখালাম আপনাদেরকে, তাইব আমি আপনাদেরকে একটা সিকোয়েন্স দেখালাম। আমি দেখেন এতক্ষণ যেগুলো দেখালাম পড়িয়েছি একটা সিকোয়েন্স। ঠিক আছে, একটার পর একটা ধারাবাহিকভাবে আপনি পড়েন। আপনি এলোমেলো পড়বেন না, এলোমেলো পড়লে আপনার মাথায় থাকবে না। ঠিক আছে, ধারাবাহিক পড়বেন, আশা করছি কোনো তথ্য ছুটবে না, একটার সাথে একটা একেবারে ইটের গাঁথুনির মতো লেগে থাকবে। ঠিক আছে, আপনি সিকোয়েন্স অনুযায়ী পড়েন। ওকে, তাহলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু আমাদের পরবর্তী ক্লাস আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে চর্যাপদের দ্বিতীয় আলোচনা নিয়ে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।